ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে যে রোববারের মধ্যেই এটি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায় ঐকমত্য কমিশন। আপনার কি মনে হয় আসলে বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে আসলে ঝামেলা এখন যেটি হচ্ছে যে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে, নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে, মানে কি মনে করেন আপনি? না, এটা নিয়ে তো মানে বিভিন্ন মতামত দ্বিমত এগুলি প্রশ্ন করতে মতামত দ্বিমত থাকবেই তো, সবই একমত এক দলিত হয়ে যেত। ওই উনি বললেন ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, কতগুলি ইসলামিক দল আছে না? একটা ইসলামিক দল আছে, ওনারা ওই সাথে একমত কিনা যায় না, কয়েকদিন বক্তৃতা শুনছি তারা তো এই ব্যাপারে একমত, গানের শিক্ষকের ধর্মীয় শিক্ষকের ব্যাপারে না, তারা বক্তব্য দিচ্ছে। কালকে শুনলাম যারা ইসলামিক দলকে ভোট দিবে না ইমান হারা হয়ে যাবে। আবার বলতেছে দাঁড়িপাল্লা ভোট দিলে ভেস্তে দেওয়া যাবে। আরেকজন নিয়ম মৌলানাকে দেখলে বলতেছে আমাদের ইসলামের পক্ষ থেকে যে বাংলাদেশ হবে জান্নাত বেচা কেনার একটা ক্ষেত্র, এখান থেকে জান্নাতের টিকিট নিয়ে যাবে বিভিন্ন দেশ। আবার কেউ কেউ বলতেছে যে ভোট দিলে সরাসরি ভেস্তে চলে যাওয়া যাবে। দুশো ছেলেরা বলছে তাহলে তার নামাজ কালাম পড়বো না, রোজা টোজা কিছু রাখবো না, কষ্ট করে একবার দাঁড়িপাল্লা ভোট দাও ভেস্তে চলে যাবো। তা আবার বলি আর বলতে হবে কয়বার দিলে ভেস্তে দেওয়া হবে, এর থেকে আবার টিকিট নকল আমাকে নানান কাহিনী হতে পারে। আমার কথাটা বোঝাচ্ছে এই কারণে যে ইসলামিক দলগুলির ভিতরে কত ঘটনা, তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ভিতরে বিরোধ থাকবেই, একমত হবে না। এখন কথা হলো মোটা দাগে যে কথাটা, যে দেশে ভোট হতো না, যে দেশে দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে যেত, যে দেশে ভোট ছাড়াই 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেত, যে দেশে ভোট হওয়ার পর ভোট সিল মারা, কাটাকাটি, ব্যালট পেপার দখল, সেন্টার দখল করার পর 48 ঘন্টা ফলাফল বন্ধ থাকে, সেই দেশে যদি একটা ভোটের ব্যবস্থা হয় তাহলে আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একবারেই যদি আমরা সব কিছু করতে চাই, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আকাঙ্ক্ষা যেটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করতেছি, যে সেটি হলো এই, আমরা নিজেরাও তো কল্পনা করি নাই যে এখন তো ধরেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা মুক্ত কথাবার্তা বলতে পারছি, তখন তো কথা বলার অনেকেই বলতো না, আমি বলে জেলখানে গিয়েছি। তো সেখানে বিএনপি কিন্তু পরবর্তী সময় জোর দ্বারা আন্দোলন একসাথে ছিল, একটি দফা প্রণয়ন করেছিল। একটি দফার মধ্যে যদি একটা দফাই যদি সঠিক মতো বাস্তবায়ন করা যায় তাহলে ফ্যাসিস্ট হওয়ার তার কোনো সুযোগ নেই। সেটি কোনটা? যে 5 বছর পর পর সংসদ ভেঙে যাবে, সরকার পদত্যাগ করবে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার নির্বাচন হবে। তাহলে জনগণের প্রত্যাশা পূরণ না করলে, জন আকাঙ্ক্ষা পূরণ না করলে, ব্যাংকে থেকে টাকা নিয়ে না দিলে, পাচার করলে, ঋণ খেলাপ হলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, আর সেই দলকে মানুষ ভোট দিবে? যদি ক্ষমতা থেকে তো নির্বাচন করার সুযোগ নেই, একটারও তো সব সোজা হয়ে যায়। তারপরে আবার আছে যে পরপর 2 বছর বেশি, 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রী হয়ে যে বারবার আমি এটাই করবো, সেই আকাঙ্ক্ষা সেখান থেকে গিয়ে যাবে। আবার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য। আবার এই যে আমি যেমন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত 5 বছর সাজা দিল, উচ্চ আদালত 10 বছর সাজা দিল। এটা অদ্ভুত একটা ব্যাপার। ধরুন তারেক রহমানকে নিম্ন আদালত নির্দেশে খালাস দিল, উচ্চ আদালত 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা করলো। কেন? এই যে আমাদের দেশে বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ পার্লামেন্টের মাধ্যমে সরকার ইচ্ছা করে নিয়োগ দেয়, সেই জন্য বিএনপির একটি দলের ভিতরে বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ হবে, বিচারক অপসারিত হবে। সেটি যদি হতো তাহলে বেগম খালেদা জিয়ার সাজা 5 থেকে 10 বছর হয় না, তারেক রহমান বিনা খালাস নির্দেশ হওয়ার পরেও 7 বছর জেল হয় না। আর আমরাও ওই যে সাজাপ্রাপ্ত, আমি তো প্রথম সাজাপ্রাপ্ত আসামি, আমি তো মিথ্যা মামলার প্রথম সাজাপ্রাপ্ত আসামি, আমি সহ সাধারণ ভাই, লিঙ্কন, স্বামী, বেলাল, মনীষ সহ 15 প্রথম সাজা, প্রথম উচ্চারণটা হয়েছিল এই বাংলাদেশের ফ্যাসে প্রথম কোটি উচ্চারণটা হাবিব সহ শাহজাহান, লিঙ্কনের 15 জনের জেল, 4 বছরের জেল জরিমানা। তো এইটা দিত না তো। আমার এই সাজা যখন বিশ্বাস করেন, সত্য কথা আমি সেই সময় বলেছিলাম, আমি যে কোর্টে মামলা চলছিল সেই কোর্টের যে ম্যাজিস্ট্রেটের বাইরে ছিলাম, পরে আরেকজন শুনানি করতো। একদিন আমাকে রাতের বেলা আর প্রশ্ন করেন রাতের বেলা কেন? ওই যে সকালবেলা যেতাম, সাজা দিতে হবে এই জন্য যতক্ষণ লাগবে ততক্ষণ কোর্ট চলবে। আমার কলা পাউরুটি খাওয়ার ভিডিও কিন্তু আছে, দেখছেন, মানুষ দেখছে। রাত যখন হয়ে গেছে, 8টা বেজে গেছে, কোর্ট চলতেছে। আমার ওর মোবাইলে চার্জ কতক্ষণ থাকে স্যার, আমার ওনার মাথার উপরে আমি চার্জ দিয়ে রাখছি,
চাঁদা ছিল একটা এই ছিল। তো উনি আমাকে বলতেছেন যে আপনি বাড়িতে কি ট্রেনে যান, কোন ট্রেনে যান, আমাকে চিনে যেহেতু। আমি বললাম যে ট্রেনে যাচ্ছি না, বাসে যাই। কোন বাসে? আমি যে এসবি বাস আছে পাবনা কুষ্টিয়া, ওই বাসের সিটি আমার বিছানা, ঘুমাতে ঘুমাতে যাই, কাজটা সেরে পরদিন এসে আবার আপনার কোর্টে আসি। এটা হলো আমার ইয়ে। রাতবেলা সাজা দিতে হবে বলে একদিন পর পরই কোর্ট চালালো। চালায় যখন রায় দিবে যখন, তখন যার কাছে কাজ তার বাড়ি আমাদের নাটোরে, তাকে লোক পাঠালাম যে তুমি কি সাজা দেবে, আমাদের উপর আলাদা ঘোষণা করবেন? তো বলছে হাবিব ভাইকে আমি সাজা দিতে পারবো না, আমার হাতে কলম দিয়ে হাবিব ভাইকে সাজা দিতে পারবো না, তবে চাকরি আমি হারাবো না, হাতে পারবো না। তো কী করলো, কোর্ট ট্রান্সফার করে দিল, সিএমএম করে দিল জসিম সাহেবের কাছে। তার কাছে লোক পাঠালাম, আমাকে তো চেনে জানে। জসিম বলছে যে সাজা তোমাকে দিতেই হবে, তার চাকরিতে থাকবে না। তো সাজা দেবো, তো জেলখানে থাকা লাগবে না, মানে 1 বছর সাজা দিলে জামিন সাথে সাথে হয়ে যাবে। তারপরে ওর রায় রেডি, আমি কিন্তু ওই দিনেই বলেছি, কিন্তু আমি তখন পাবনা ছিলাম, মিছিল করেছি, ওই দিনে আমি নিউজ 24 ওই ঢুকেই আমি টকশোতে বললাম। তখন উনি এজলাসে যাবেন যখন, রায় কিন্তু 1 বছরের সাজা, কথা আমাদের কনফার্ম হয়ে আছে, কিন্তু 1 বছরের সাজা যখন যাবেন তখন এনএসআই এসে তার হাতে ধরিয়ে দিলে এই যে এটা রায়। গিয়ে উনি বিরক্ত হয়ে গিয়ে ওখানে পড়ে শোনালেন, 2 বছর 2 বছর 4 বছর জেল, 5,000 10 লাখ জরিমানা দিয়ে বলে চলে আসে ভিতরে। এই হলো অবস্থা। এই ব্যবস্থা থেকে ফিরিয়ে আসার জন্য বা না হয়, সেই জন্য একটি ধর্মতে আসা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু বিচারক অফিসার থেকে নিয়োগ হবে। এবার আপনি আসেন যে এই ব্যবস্থাপনার ভিতরে আমরা আসি, 5 বছর পর পর নির্বাচন হবে, সরকার থাকবে না, তাহলে কি কেউ এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অব্যবস্থাপনা, নিজের পকেট ভরা সব কিছুর থেকে তো বিরত হয়ে যাবে। এখন এই যে বলেন জুলাই সনদ বাস্তবায়ন বলেন, জুলাই সনদ চূড়ান্ত যাই বলেন না কেন, যেই যাই গড়িমসি করি না কেন, রাজি হোক আর না হোক, আমার মনে হয় যে করতে সবাই বাধ্য হবে, তাহলে তো মানুষ উল্টা দিকে যাবে। তো এখন 4টি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ, যে সঙ্গে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, তারা 4টি পরামর্শ দিয়েছেন। একটি হচ্ছে যে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ, 4টি পরামর্শ তারা দিয়েছেন। 4টির মধ্যে আসলে কোনটি আপনি মনে করছেন যে এইটি হতে পারে, এইভাবে হওয়া সম্ভব? এখন তো না, গণভোট মানে এখন এটার জন্য গণভোট, এখন এটার জন্য গণভোট এই মুহূর্তে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এখন আমার মনে হয় যে এর মধ্যে একটা যে কোনো একটা ফর্মুলা আপনার আসতে হবে, এবং পরস্পর বিশ্বস্ততা থাকতে হবে। এইটা নিয়ে যদি আপনি জিদ ধরেন, আমি বলি কিন্তু আমি হতাশ না, আপনার কিন্তু পার্সোনাল কথা বলতে গেলে আমি কোনোদিন এই কথা উচ্চারণ করিনি, আমার চোখের সামনে আমি দেখতেছি। এইটা নিয়ে যত প্যাচ করতে যাব, বাড়াবাড়ি করতে যাবে, সবগুলোকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেলখানে ঢুকতে হবে। কেন? নির্বাচন না হলে তাই তো হবে। কে পাহারা দিবে? কে পাহারা দেবে? সেনাবাহিনী আর পাহারা দিবে? সেনাবাহিনী পাহারা 1 বছর দিল, তো দিয়ে তো দেখলো দেশের অর্থনীতি তলানির দিকে যাচ্ছে, দেশের যে পরিস্থিতি যে দ্রুত খারাপের দিকে যাচ্ছে, তো সেনাবাহিনী এই তাদের নিজেদের মেধা শ্রম এখানে মাঠে মাঠে থাকবে, রাস্তায় রাস্তায় থাকবে। সেনাবাহিনী তো এগুলি করার জন্য না, পুলিশের কাজ করার জন্য সেনাবাহিনী না, সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ। তো সেনাবাহিনী বললো যে যাও, তোমরা একমত হতে পারো না, তোমরা যাও, করো, যা পারো করো। সেনাবাহিনী উঠে গেলে থাকবে সব? কি যে হবে, যারা আজকে ভাবতেছে যে আমরা জয় করে ফেলেছি, জয় করে ফেলবো, কথা কিন্তু সেটা না, পরিস্থিতি সেই জায়গায় থাকবে না তখন।